গত ক্লাসে একটা ছোট্ট কেসের দিয়ে আমি শেষ করছিলাম অ্যানালাইসিস ছাড়াই, যে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসরের মিসেস, তিনি আমাকে 2টা পর্যন্ত আটকায় রাখলেন, একদম শাটার ক্লোজ করবো এরকম সময় তিনি আমার চেম্বারে তাড়াহুড়া করে আসছেন। আমি তার উপরে মানে আমি রেগে আছি যে আমি 2-4টা কথা তাকে শোনাবো, শিক্ষিত মানুষ, তাকে তো আর গালমন্দ করা যায় না, ভদ্রচিত 2টা কথা শোনাবো, কিন্তু তিনি আমাকে মোটেই সুযোগ দিলেন না। বিভিন্ন এক্সকিউজ, বিভিন্ন ধরনের জিনিস তিনি ইয়ে করলেন, সাথে সাথে আমাকে একটু ফ্ল্যাটারিংও করলেন, তাই না, এরকম করলেন, এবং আমি তাকে ওষুধ দিতে বাধ্য হলাম। আমার মনে হয় সেদিনের কেসের কথাটা আপনার মনে আছে। ঠিক এরকম আরেকটা কেসের কথা আমি একটু বলি। এই পেশেন্টটা আমার অনেক পুরনো পেশেন্ট আর কি। তাকেও আমি প্রিভিয়াসলি 2-1 বার আমি ফসফরাস দিয়েছিলাম এবং তার সে প্রবলেম সলভ হয়ে গেছে, তিনি অনেক আরামে ছিলেন। তো দীর্ঘদিন তিনি আর আসেননি, হ্যাঁ, মানে আসেনি, প্রায় 2-3 বছরের মতন তার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। এবার মনে পড়ছে তার ইনফার্টিলিটির প্রবলেম ছিল, ইয়ে হচ্ছিল না, মিসকারেজ হয়ে যাচ্ছিল, তো তাকে দিয়েছিলাম। তো এরপরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন নাই 3 বছর, আমি ভুলেও গেছি। এবার তিনি যোগাযোগ করলেন তার বাচ্চার সমস্যা নেই, হ্যাঁ, তার একটা ছেলে হয়েছে। তো প্রথম মানে প্রথম একটা ছেলে হয়েছে, তারপরে আবার 2 বছর না 18 মাস না 2 বছর পরে আরেকটা ছেলে হয়েছে। এই লাস্ট দ্বিতীয় ছেলে যেটা হয়েছে সেটা মোটামুটি 3-4 মাস হলো তার হয়েছে। তো প্রথম 3 মাস বাচ্চা খুব ভালো ছিল, এরপরে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মানে ভালোই অসুস্থ। বাচ্চাটা মায়ের বুকের দুধ আর খাচ্ছে না, মানে এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে একদম বাচ্চা দুধই খাচ্ছে না, অনবরত শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো তিনি চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গেছেন। তারা ডায়াগনোসিস করলো যে বাচ্চাটার মুখে আলসার ফরমেশন হয়েছে, যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আমরা যেটা বলি না, এরকম আলসার, আলসার হয় যে সাদা সাদা এরকম হয়েছে। তার নরম মুখ, তো নরম, ছোট বাচ্চার নরম, তালুর বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। তো বাচ্চাটা অনবরত কাঁদে এই কারণে, হ্যাঁ, আর খেতে পারে না, মুখে ঝামেলা হয়। তো যত ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়ার, ওই ছোট বাচ্চার উপরে 3 মাসের বেবি, তার উপরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, হায়ার অ্যান্টিবায়োটিক। তারপর ওরাল জেল দিয়ে একদম পরিষ্কার করে দেয় রেগুলার 3-4 বার করে, কিন্তু কোনো ফলই পাইনি। তারপরে এই মহিলার হঠাৎ করে মনে হলো যে তার প্রথম বেবি যখন হচ্ছিল না, তখন সে আমার কাছ থেকে মেডিসিন নিয়েছিল, নিয়ে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মানে তার একটা সমস্যা ছিল, সেটাও সুস্থ হয়েছে, আবার বাচ্চাও আসছে। এতদিন পরে তার মনে পড়লো, তো তিনি আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে একদম পুরা ইন ডিটেল সব ঘটনা বর্ণনা করলেন। আর করতে করতেই বিলাপ করা শুরু করলো যে স্যার, আমি তো বুঝতেই পারছি না আমি কি করব, আমার বাচ্চা তো দিন রাত কষ্ট পাচ্ছে, সারাদিন কাঁদে, মানে একদম মানে ডেলিরিয়াম লেভেলে সে কষ্ট, মানে কথা বলতেছে। তো বলছে যে আমার বাসায় কেউ ঘুমাতে পারে না, আমরা তো হচ্ছি আশেপাশে পাড়া প্রতিবেশীরা সবাই খুব বিরক্ত হয়ে গেছে স্যার, বাচ্চার উপরে সব বিরক্ত, আমার মাকে নিয়ে আসছি, মাও বিরক্ত, সবাই বিরক্ত, সারা রাত এই চলছে। স্যার প্লিজ 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 স্যার, হোমিওপ্যাথিতে কি এটার কোনো সলিউশন আছে? হোমিওপ্যাথি কি এটা হেল্প হবে? দয়া করে ভালো ওষুধ দেন স্যার, আপনি আমাকে আমার এই বাচ্চাটাকে বাঁচান স্যার, আমি আজীবন, মানে উনি বলতেছেন আপনি আমাকে আর আমাকে বাঁচান, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো স্যার, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। মহিলা এই প্রলাপ বলতেছিল, বকতেছিল আর কি। তো এই মহিলাটা তো আমার পুরনো, আমি তারও আগে থেকে প্রায় 4-5 বছর ধরে তার সাথে আমার রিলেশন, আমি তাকে দেখি, আমি তো তার নারী নক্ষত্র সব জানি। তো তার বাচ্চার কথা শুনে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে বাচ্চাকে এই মেডিসিন দিতে হবে। তো আমি খুব ধীর স্থির ভাবে শান্তশিষ্ট ভাবে বললাম যে আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, আপনি চেম্বারে আসেন, আমি ওষুধ দিব, বাচ্চা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চলে আসেন।
তো তিনি বিকালে চেম্বারে আসলেন, এসে আবার ওই একই ইমোশনাল ড্রামা শুরু হয়ে গেল যে আমার বাচ্চা গত 3 মাস ধরে ভালোই ছিল, তারপরে শুরু হলো 1 মাস ধরে সেই কষ্ট, কষ্ট পেতে পেতে আমার অবস্থা খারাপ। আমরা সারা রাত এই কান্না থামানোর জন্য কোলে নিয়ে ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, মানে যা যা বলার ওই ফোনের কথা আবার সে বললো। হ্যাঁ, এবং আমার বাচ্চাকে স্যার সুস্থ করে দেন স্যার, পুরা অনুনয় বিনয় শুরু করে দিয়েছে। তো আমি যেহেতু ভালো করে জানতাম তার এগুলা যে অভিনয়, সেটাও আমি বুঝে গেছি। হ্যাঁ, তো আমি মেডিসিন, তো যেহেতু আমি ফোনে কথা বলি, বাচ্চার মেডিসিন সিলেক্ট করে ফেলেছি আমি। বাচ্চার ওষুধটা তাকে দিয়ে দিলাম যে আপনি এই ওষুধটা দিলাম, এই ওষুধটা এখন নিয়ে যায় 10 মিনিট পর পর 3 বার খাওয়ায় দেন। তারপর কি হচ্ছে কালকে আমাকে জানেন, বা যদি মনে হয় যে না কমছে না বা ঠান্ডা হচ্ছে না, তাহলে কালকে সকালে আরেক ডোজ দিয়ে। এইভাবে আমি মোটামুটি বলেছি। আমি ছোট বাচ্চাদেরকে খুব একটা বেশি ডোজ দিই না। তো মেডিসিন দেওয়ার পরে ওই বাচ্চা ধরুন বিকালে আসছিল, সন্ধ্যার আগ দিয়ে দিয়ে মেডিসিন দিয়ে দিয়েছে। তো বাচ্চা ওই ওষুধ খাওয়ার পরে সে ঘুমাই গেছে এবং সারা রাত খুব ভালোভাবে ঘুমাইছে এবং মানে বুকের দুধও খাইছে, সুন্দরভাবে খাইছে। তো যেহেতু বলছিলাম ভালো থাকলে পরের দিন আর ওষুধ দেবেন না, সে আর দেয়নি। তো যাক, সেটা আলাদা কথা। তো ইনাকে আমি বলছি যে 3 দিন পরে আপনি আমাকে অবশ্যই জানাবেন, আমার এখানে একটা এক্সপেরিমেন্ট আছে আমি করি রোগীদের মধ্যে। আপনি 3 দিন পরে না হলেও অ্যাটলিস্ট 10 দিন পরে আপনি আমাকে ফলো আপ এটা জানাবেনই। হ্যাঁ স্যার, প্রমিস, আপনি আমার বাচ্চাকে ঠান্ডা করে দেন, আমি ডেফিনেটলি আমি আপনাকে জানাবো। মহিলা কিন্তু আমাকে বলেছিল। 10 দিন পার হয়ে গেল, 15 দিন পার হয়ে গেল, মহিলার কোনো ফোন নাই। প্রায় 1 মাস পরে মহিলাটার আবার ফোন। হ্যাঁ, এই ফোন ধরে বললো, স্যার, হ্যালো স্যার, আপনি কেমন আছেন? তো প্রথমেই আমি বললাম যে ভালো আছি। আমি তো নাম্বার বুঝতে পারছি, আমার ট্রু কলার আছে। তা আমি ভাব করতেছি যে না, আমি ওনাকে চিনতে পারতেছি না। স্যার, আমাকে চিনতে পারতেছেন? আমি অমুক বলতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলেন। তো সে এমন হেসে হেসে, মানে মিষ্টি কণ্ঠে, মানে একদম মিষ্টি মাখানো চিনি মিশ্রিত ছুরি। এই ফসফরাসের ক্ষেত্রে একটা খুব ভালো ওয়ার্ড আছে, এদের কথা হয় চিনি মিশ্রিত ছুরি। মানে ছুরিদেরকে আঘাত করে, তাই না? এই ছুরিটা একদম চিনি মিশ্রিত থাকে, চিনি দেয়, মিষ্টি মিষ্টি ছুরি। তো সেই টোনে কথা বলতেছে, স্যার আপনি নিশ্চয়ই এখন আপনি মনে করছেন যে আমি খুব অকৃতজ্ঞ। আপনি আমাকে বারবার করে বললেন ফলো আপ দিতে, কিন্তু আমি আপনাকে ফোনও করে বলিনি যে আমার বাচ্চাটা কতখানি ভালো হয়েছে। যে তখন বলল যে ওষুধ খাওয়ানোর পরে ওই রাত্রে ঘুমাইছে এবং এই উন্নতি হয়েছে। হুম। তো আপনি আমাকে ফলো আপের জন্য 10 দিন পরে ডাকছিলেন, কিন্তু বাচ্চাটা তো ভালো ছিল, তার কোনো সমস্যা ছিল না, তাই আমি আর আপনার কাছে আসিনি। কিন্তু আজকে সকালে আবার বাচ্চাটার মেজাজ একটু খিটখিটে টাইপের ওরকম আচরণ শুরু করে, বাচ্চা কাঁদতেছে। তো আমি আবার ভাবলাম যে দেখি তো মুখে আবার কিছু হলো কিনা। তো মুখে খুলে দেখি, হ্যাঁ, তালুতে আবার ওরকম সাদা সাদা আলসারের মতন দেখতে পেলাম। আমি তো দেখেই ভয় পেয়ে গেলাম, আমার জান নাই হয়ে গেল। আমি সাথে সাথে আপনাকে কল দিলাম। হ্যাঁ, তো আমি এখন তাকে দুটো কথা শোনাবো, কারণ এর আগেও এরকম কাহিনী ঘটাইছে। সে প্রেগনেন্ট হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আমার সাথে যোগাযোগও করলো না। সে আলাপাতে ঠিক আছে, সে আলাপাতে একটা অ্যাটলিস্ট তো বাচ্চা হওয়ার পরও মানুষ জানায়, সেটাও সে জানালো না। হুম। তো ওইগুলো আমার মাথার মধ্যে আছে। তো আমি তাকে কিছু বলতেই যাব, দুটো কথা বলবো, বলতে না বলতেই সে আমার মুখের উপরে, স্যার আপনি আমার উপরে রাগ করেন না স্যার, আপনার, আমি জানি আমার উপরে আপনার রাগ করা উচিত স্যার, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি খুব সেলফিশ টাইপের মহিলা, কিন্তু স্যার আলসারটা দেখে আমার খুব ভয় পেয়ে গেছে স্যার, আমাকে হেল্প করেন স্যার, স্যার প্লিজ স্যার, আপনি হেল্প করেন স্যার, এবারের মতন আমাকে হেল্প করেন স্যার। বুঝতে পারছেন? আমি ২টা ঘটনা বললাম। ওই মহিলার উপর আমার রাগ, মানে ওই স্যারের মিসেসের উপরেও রাগ, আমি কথা বলবো, কিন্তু আমার কথা বলার চান্সই দিল না। এই মহিলাটাও দেখেন, এ তো ফসফরাস। এই ফসফরাসও দেখেন, সে কিন্তু আমার মুখ খোলার চান্সই দেয়। একদম সেলফিশ এবং সুবিধাবাদী টাইপের পারসন। হ্যাঁ? আমি কথা বলেই দিব, বলার মধ্যে সে আমাকে বলার ফুরসত দিচ্ছে না। সে আমার মুখের কথা টেনে নিয়ে এমন কথা বলে একদম আমাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তো এই টাইপের পেশেন্ট আপনারাও পাবেন। তার অ্যাটিটিউড,
তার হিপোক্রেসি, তার এই যে প্রমিস, আমি কথা বল আলবৎ দুনিয়া মিস হবে তো গুলি মিস হবে তো আমার কথা, আমি আমার ফোন মিস হবে না, এই টাইপের কথা এসে সে আপনাকে কিন্তু কথা বলবে না। আপনার, আপনি অনেক খাটছেন তার জন্য, অনেক চিন্তা করে তাকে মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, কিন্তু সে আপনাকে জানাবে না। আপনি পরের বার আসে আমি তাকে ধরবো এটা মনে করছেন, আপনি ধরতে যাবেন কিন্তু সে আপনাকে চান্সই দিবে না। আমি যে দুইটা উদাহরণ গতদিন যেটা দিলাম আজকেও দিলাম, দুইটাকে আপনি যদি মেলান, এই দুই মহিলার, হ্যাঁ, একই অ্যাটিচিউড, তারা একই ধরনের ভান করে এবং তারা দেখায় যে তারা কতটা ভালো, এবং মানে তারা না, মানে আমি কতটা ভালো এরা বলবে, প্রশংসা, মানে আপনার মন গলানোর জন্য, হ্যাঁ, আবার আপনার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবে এবং এমন ভাবে কথা বলবে যে সে আসলে খুব নিকৃষ্ট, সে অপরাধী, স্যার ভুলে গেছে, সরি, আমি মানে সেলফিশ, এই টাইপের মেলা কথা টথা বলে নিজেই নিজেকে গাল দিবে, কিন্তু এগুলো সবই তার ভান, এটাই সবই তার নাটক। এরা, এদের শুধুমাত্র আপনি সেই জিনিসটাই দেখতে পাবেন যেটা তারা দেখাবে। এর পরের বারও যদি সে আসে, এই দুইজন একই কাজ করবে, একই আচরণ করবে, আবার নিজের ঘাড়ের উপরে দোষ দিবে, দিয়ে একটা ভান তৈরি করবে। ঠিক আছে, এই এই অ্যাটিটিউডটা ফসফরাসের মধ্যে, এই ফ্যাসেটটা খুবই কমন, এই কারণে আমি দুটো উদাহরণ পরপর বললাম। তো এই দুইটা মহিলার ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন তাহলে খুব সহজেই তিনটা রুব্রিক্স আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, এই তিনটা রুব্রিক্স কিন্তু হচ্ছে ইন্ডিকেটর। এই রুব্রিক্স দিয়ে আপনি কিন্তু পুরো রোগীর ক্যারেক্টার বা পুরো স্টেট আপনি পেয়ে যাচ্ছেন তা না, আপনি একটা ইন্ডিকেশন পেয়ে যাচ্ছেন যে দিস টাইপ অফ পিপল মে বি ফসফরাস, ফসফরাস হতে পারে, ফসফরাসের দিকে ইয়ে পাবেন। কি কি? একটা তো হিপোক্রেসি ধরেই ফেললেন, আর একটা হচ্ছে রিজন পাওয়ার ইনক্রিজ। আমি রিজন পাওয়ার ইনক্রিজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আবার যদি সুযোগ থাকে সেটা নিয়ে করব। আমাকে একজন অবশ্য রেভলিউশন ইনজুরি অফ বিন সেদিন স্কেপ করে গেছিলাম, সেটা আলোচনা করতে বলেছেন, আমি টুডে অর টুমরো করব। এরপরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাংজাইটি, কনসাইন্স অ্যাংজাইটি অফ, তার সেই বিষয়ে এক ধরনের অ্যাংজাইটি তার মধ্যে থাকবে। তো আমি আপনাদেরকে এই উদাহরণগুলো দিলাম যে আপনারা এদের জাহির কৃতরা, যেগুলো জাহির করে, যেগুলো প্রকাশ করে, প্রচার করে, হ্যাঁ, এইগুলার মধ্যে কোনো নৈতিকতা থাকে না, এইটা হলো মূল কথা, এটা আপনাকে বুঝতে হবে। এরা যতই রিজন দেখা কার ইয়ে করুক, দেখবেন যে ওটার মধ্যে কোনো নৈতিকতা থাকে না। তো বেসিক্যালি সত্য কথা বলতে গেলে হয়, সেদিন আপনারা অনেকেই বলেছেন যে ফসফরাস আমরা প্রেসক্রাইব করতে পারি না। প্রেসক্রাইব করতে না পারার কারণ যে আমরা চিনতে পারি না। হ্যাঁ, ওই দুই একটা ইন্ডিকেটরের কথা বলেছেন, যেগুলা আমার কাছে মনে হয়েছে যেগুলা ফসফরাস না। এখন আপনারা ওষুধ দিয়ে ফসফরাসের রেজাল্ট পেয়েছেন, সেটা আলাদা হিসাব, যে কোনো ওষুধ দিয়ে যে কোনো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু প্রপার সিভিল নিয়মের জন্য আপনাকে পুরো ক্যারেক্টার ম্যাচিংটা করতে হয়। তো ফসফরাস ইদানিং মানে আমি বলবো যে 4-5 বছর থেকে আমি কিন্তু খুব সহজে ফসফরাস ধরতে পারি। এই বিষয়গুলো মাথার মধ্যে থাকে, তো এই একটু ইয়ে হলে বোঝা যায়। কিন্তু আগে আমার মনে হতো যে ওই পার্সনটাকে ওই জিনিস দিয়ে দিচ্ছি, পালসিটিলা দিচ্ছি, বেসিক্যালি ওটা ছিল ফসফরাস। খুব মিস হতো আমার, এবং দেখা যাচ্ছে একবার এটা দিলাম যে কাজ হলো না, পরে আরেকটা মেডিসিন দিলাম, হলো না, আর তারপর আরেকটা দিলাম, 3বার 4বার 5বার আসার পরে যখন ফসফরাস দিলাম, কারণ ফসফরাস কি, ফসফরাস হচ্ছে পার্সিভারেন্স, ফসফরাস ধরে থাকে, পেশেন্ট আপনার হাত থেকে ছুটে যাবে না। তো এই ফসফরাসকে যখন আমি দিলাম, তখন দেখলাম যে হ্যাঁ, একদম প্রপার পিওর, পিওর যেটা পিওর সেটা তখন পাওয়া গেল। তো ফসফরাস চিনতে গেলে এটা নোট করে নেন, আপনাকে অবশ্যই ওই যে চিনি মাখা ছুরি, তার মুখের যে ছুরি জিবা চিনি মাখা, সেটা আপনাকে চিনতে হবে। এটা যদি চিনতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ফসফরাস কখনোই ভুল করবেন না। ঠিক আছে, অনেক কেসে আপনারা পাবেন পেশেন্ট এসে আপনার সামনে, এই আমি এই দুদিন ধরে যে ফ্রেন্ডলি নেচারের কথা বললাম, এরকম ফ্রেন্ডলি নেচার বা ফ্রেন্ডলি আচরণ করছে না, হ্যাঁ, এরকম কমন যে অ্যাটিটিউড গুলোর কথা বললাম, এটা আপনি এই রোগীদের মধ্যে পাচ্ছেন না।
তখন যদি আপনি ফসফরাস কনফার্ম করতে চান, তখন আপনাকে একটু খোঁজার চেষ্টা করুন, আপনি একটু উল্টাপাল্টা প্রশ্ন করুন, একটু আঁকাবাঁকা টেরাবাঁকা কোশ্চিন করুন, মানে এমন একটা কোশ্চিন করবেন যেটাতে পেশেন্ট ডিসকমফোর্টে পড়ে যায়, সে স্বস্তিতে না ফেলে। আপনি পেশেন্টকে ডিসকমফোর্টে ফেলুন, হ্যাঁ, যেটা এমন প্রশ্ন করেন যেটার জন্য সে প্রস্তুত ছিল না, এরকম প্রশ্ন করেন, তাহলে দেখবেন যে একটা রিপারকেশন আসছে, তখন সে আপনাকে খুলে ধরবে। তো ফসফরাসের নেচারে আমরা যেমনটা দেখেছি, যখন সে আপনার সামনে এসে হাত মিলাবে, হ্যান্ডশেক করবে, মানে আপনার চেম্বারে আসলো, এসে কি করবে, হ্যান্ডশেক করবে, হাত মিলাবে, এরপরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে ডাক্তার সাহেব, আহ, এই কি ব্যাপার, আপনার ল্যাপটপটা চলছে না, ল্যাপটপে কি কোনো সমস্যা? হ্যাঁ, যদি সমস্যা থাকে আমাকে 1 মিনিট দেন, আমার বন্ধু আছে, আমি ডাকছি, সে কম্পিউটার এক্সপার্ট, আমি ডাকলে সে চলে আসবে, সে 1 মিনিটের মধ্যে আপনার কম্পিউটার রিপেয়ার করে দেবে, ঠিক করে দেবে। তো সে এরকম ইমিডিয়েটলি, আমি একটা উদাহরণ দিলাম আর কি, ল্যাপটপ বলে ল্যাপটপ না, অন্য কোনো বিষয় নিয়েও হতে পারে, আপনার একটা প্রবলেম, সে ধরবেন স্যার আমাকে 1 মিনিট সময় দেন, আমি ঠিক করে দিচ্ছি। এইরকম ইমিডিয়েটলি সে কন্টাক্টের কথা, তার কন্টাক্ট আছে, যোগাযোগ আছে, তার কন্টাক্ট লিস্টে এরকম পার্সন আছে, এদের কথা আপনার সামনে প্রেজেন্ট করবে। আপনার এটা হচ্ছে না, মেয়র সাহেব, আমি বলে দিচ্ছি মেয়রের বিয়ে আমার বন্ধু, আমি একটা ইয়ে করলে এটা হয়ে যাবে, কোনো ব্যাপারে না, আজকালের মতো চুরিতে হয়ে যাবে, ফসফরাস এই টাইপের কথা বলে। তো সরি, তো এইরকম ব্যক্তির মাথার মধ্যে অনেক কন্ট্রাক্ট থাকে, অনেক কন্ট্রাক্ট থাকে। এগুলো কেন থাকে? কারণ তার প্রত্যেকটা ডোমেনে তথা তার প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তার সলিউশন থাকে, সে কনফিডেন্ট। হ্যাঁ, যেমন আমরা সালফারের ক্ষেত্রে কি দেখেছিলাম, মনে আছে, ডিলুশন ওয়েলথ, তাই না, তার প্রচুর নলেজ। হ্যাঁ, সেরকম ফসফরাস মনে করে যে আমার কাছে আমার মাথার মধ্যে, আমার ডায়েরিতে প্রচুর কন্টাক্ট আছে, আমার রিলেশন অনেকের সাথে আছে, এবং সে কন্টাক্টের মাধ্যমে, সেই কন্টাক্ট গুলোর মাধ্যমে সে সবকিছু সমাধান করতে পারবে, শুধু নিজের সমস্যা না, আপনার সমস্যার সে সলিউশন করে দিতে পারবে। এটাই তার ওয়েল। সে ভাবে যে আমার কাছে পরিচিতি, কন্টাক্ট মানে কি, পরিচিতি, আমার কাছে এই পরিচিতি একদম ভরপুর মাত্রায় আছে, যেগুলো আমি নিজে ব্যবহার করতে পারবো এবং অন্য কারোর জন্য ব্যবহার করতে পারবো। বুঝতে পারলেন, ডেলুশন ওয়েলথ। আচ্ছা, ওই যে গতকালকের একটা কেস, আমি গতকালকের কেসটা নিয়ে পরে আলোচনা করি, তাহলে ভালো হবে। তো এইটা কিন্তু আমরা দেখতে পাই যে ফসফরাসের মাথায় তার কাছে প্রচুর কন্টাক্ট থাকে, সব শ্রেণীর লোকজনের সাথে তার কন্টাক্ট, আর তার হিপোক্রেসির ফাউন্ডেশনটাই কন্টাক্ট থেকেই তৈরি হয়, এই এই জায়গা থেকেই তৈরি হয়। হ্যাঁ, এসব জিনিস সে মানে শো করাটা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শো করার, মেয়রের পিএ, ভিসির অমুক, এগুলো তো সব আমার ঘর কাঁদনি, আমার বাড়ির লোক। হ্যাঁ, তো এই শো করাটা তার নেচারে পরিণত হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা দেখি এই বিষয়গুলো স্পন্টেনিয়াসলি, খুব স্বতঃস্ফূর্ত ভাবে তার মধ্যে আসে, কিন্তু তার পরীক্ষা তখনই হয় যখন এইগুলো সে খাস দিলে করতে পারে না, ভাষা ভাষা ভাবে করতে যায়, তখনই সে ঝামেলার মধ্যে পড়ে যায়। তো আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ভালো হবে। তো এই মোটামুটি মাসখানেক হবে হয়তো, শীতের শুরুর আগ দিয়ে আমার কাছে একটা অ্যাজমা পেশেন্ট আসছিল। হ্যাঁ, তো সে সৌদিতে, বেসিক্যালি প্রবাসী আর কি, সৌদিতে কাজ করে, সিনিয়র পার্সন। তো তার ওখানে তার ব্যবসা, ফলের ব্যবসা সম্ভবত করে। তো তার জামাই, মানে আমি কেস পুরোটা বলতেছি না, কি থেকে তার কি এটা বোঝানোর জন্য বলছি। তো তার জামাই তার কাছ থেকে 20 লাখ টাকা ঋণ নিয়েছে, নিয়ে বিজনেস চালু করছে, বিজনেস শুরু করছে। তো পরের বারে এই লোক যখন বিদেশ থেকে আসছে, তখন জামাইটা তার টাকা, জামাইয়ের কাছে বললো যে জামাই এবার টাকা ফেরত দাও,
জামাই তখন বললো যে বাবা আমি তো ব্যবসায় লস খেয়ে গেছি, আমি এখন টাকা ফেরত দিতে পারবো না। ঠিক আছে, এটা ছিল তার একটা স্ট্রেস আর কি, কিন্তু সে বলতেছিল না, এমনি গল্প আকারে বলছে। তো আমি তাকে বললাম যে 20 লাখ টাকায় তো কম অ্যামাউন্ট, অনেক টাকা। তখন বলছে যে হ্যাঁ ডাক্তার সাহেব এটা কম অ্যামাউন্ট না। আমি বললাম যে আপনাকে দিবে না বললো, তারপর আপনি কি করলেন? তখন বলছে যে মানে ওই ভদ্রলোক বলছে যে ঠিক আছে ডাক্তার সাহেব, এটা আর বড় বিষয় কি, সে এখন দিতে পারতেছে না তো পারতেছে না, তো কি আর করবো। হ্যাঁ, এই কথা বললো, কিন্তু ঠিক আগের মুহূর্তে বলতেছে তার এই অ্যাজমার বিষয়টা নিয়ে বলতেছে যে সে যখন দেশে আসে 3 বছরের জন্য, মানে সে বাইরে যায় আর 2 মাস না কয় মাসের জন্য আসে। তো সেই বিদেশে যাওয়ার আগে, সৌদিতে যাওয়ার আগে তার অ্যাজমার যত ওষুধ, ইনহেলার, তারপরে যে মন্টিলুকাস, যেগুলা যেগুলা ডাক্তার দিয়েছে, সবগুলা সে দেশ থেকে কিনে নিয়ে যায় এই সৌদিতে। হ্যাঁ, এবং সেটা কনফার্ম হয় যে সে 3 বছর থাকবে, যে অ্যামাউন্ট ওষুধ তার নিয়ে যেতে হবে সে সেই অ্যামাউন্টই নিয়ে যাবে। হ্যাঁ, যাতে ওখানে যে কিনতে না হয়। ঠিক আছে, তো এটা সে কেন করে? কারণ সৌদি আরবে এই ওষুধগুলোর দাম অনেক বেশি। তাহলে দেখেন একটু আগে কিন্তু টাকা পয়সা, হ্যাঁ 20 লাখ টাকা কোনো ব্যাপারই না, অথচ দেখেন সৌদি থেকে এখানে হয়তো কত টাকা বেশি পড়বে। সর্বসাকুল্যে হয়তো তার মাসে হয়তো 600 টাকা বেশি পড়লো বা 1000-1200 টাকা, ওই টাকা তো তার কাছে কিছু না, কিন্তু এই টাকা বাঁচানোর জন্য সে 3 বছর ওষুধ নিয়ে যাচ্ছে। তাইলে এই যে তার স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাও কিন্তু হিপোক্রিসি। আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। কোন রুগী এসে আপনাকে এসে বলবে না যে ডাক্তার সাহেব আমি একটা হিপোক্রেটস, আমার জন্য এরূপ ডিসটা নেন, এটা কখনোই বলবে না। আপনাকে তার কথার মধ্যে, তার স্টেটমেন্টের মাধ্যমে আপনাকে কোরিলেট করতে হবে। একটা আগে বললো 20 লাখ টাকা কোনো ব্যাপারই না, অথচ 2-4 হাজার টাকার জন্য সে 3 বছরের ওষুধ ইনভেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। 3 বছরে তো অনেক এক্সপায়ারি ডেটও পার হয়ে যেতে পারে, সেটা সেটা কিন্তু না। হ্যাঁ, তো এই কথার মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণতা, এটাও কিন্তু এই ধরনের রোগীর মধ্যে আপনি আম, এই কন্ট্রাডিকশন, আমি একটু আগে একটা রুবিস দিলাম না, এই কন্ট্রাডিকশনের যে ইয়াগুলা, হ্যাঁ, আহ, আমরা কিন্তু দেখতে পাই রুগীদের সাথে কথা বললে আপনি খুব সহজেই ধরতে পারবেন। আবার আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে উম, আরেকটা উদাহরণ দিই, যে একটা মহিলা পেশেন্ট আসছিল, তার বেসিক্যালি একটা চেইন শপ আছে রাজশাহীতে, 2-3টা গ্রোসারি শপের চেইন আছে। তো উম, মেয়েটা, মহিলাটার একটা বাচ্চা ছিল। সে বলতেছে যে আমার বাচ্চা ক্লাস 9-এ উঠেছে। তো আমি জানি মানে কথার মধ্যে কিভাবে হিপোক্রেসি পাওয়া যায় সেটা আমি একটু বুঝাচ্ছি। যে বলতেছে যে আমি ডাক্তার সাহেব বাচ্চার জন্য একদম ডেডিকেটেড। হ্যাঁ, আমি জানি যে তার শিডিউল কখন কি করে, আমি তাকে বেশি বেশি সময় যাতে দিতে পারি ওইভাবে আমার শিডিউলকে আমি ম্যানেজ করে নিই। কিরকম? বলে যে আমি প্রতিদিনই তাকে অনেক অনেক সময় দিই। সে যখন স্কুল থেকে আসবে ঠিক আমি আগ মুহূর্তে আমার দোকান থেকে চলে আসি। হ্যাঁ, দোকান থেকে বাসায় চলে আসি, এসে আমি নিজের হাতে তার আহ, কাপড় চোপড় খুলে আমি আহ, নিজের হাতে মেশিনে দিই। মেশিনে দিই, মেশিনে দেওয়ার বিষয়টা কি? তখন বলতেছে যে আমি ওয়াশিং মেশিনে ধুতে দিই। দেখেন, এমন ভাবে বলতেছে যে আমি নিজের হাতে খুলে মেশিনে দিই, মানে মেশিনে কেচে দিই আর কি। হ্যাঁ, মানে কাপড়টা কেচে দিই। বেশি তো সে নিজের হাতে কাচতেছে না, সে তো ওয়াশিং মেশিনে দিয়ে কাচতেছে। তো এই যে ছোট ছোট স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট গুলোও কিন্তু হিপোক্রেসির মধ্যেই পড়ে। আমাদের স্যাররা প্রায় এই উদাহরণটা দেয় যে এই ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীবাদীরা মেয়েদের সমান অধিকার পেতে হবে, আম, মেয়েদের এই সুযোগ দিতে হবে, ওই সুযোগ দিতে হবে, এরকম সভা সমিতি যে মিটিং করতেছে আর বাড়িতে এসে নিজের মেয়েকে স্কুলে যেতে দিচ্ছে না, আহ, বা অন্যরকম আচরণ করতেছে, নারী নির্যাতনের কথা বাইরে যে বলতেছে এগুলো করা যাবে না, বাড়িতে এসে বউকে ধরে পিটাচ্ছে। এই উদাহরণগুলো আমরা কিন্তু জানি, তাই না? তো এগুলো হলো মানে থেরাপিটিক্যাল কথাবার্তা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লিনিকে কি ধরতে পারবো, উদাহরণ শিখে তো লাভ নাই, আমাদের ক্লিনিকে কি কথা বললে বা কিরকম ভাবনা নিয়ে আসলে পেশেন্টের কাছে বুঝতে পারবো, এটা আমাদেরকে বুঝতে হবে।
ঠিক আছে? তো এই হলো বিষয়। আমি একটু স্কেপ করে যাই, কারণ আমি পরে যে আলোচনাটা করবো এটা একটু সময় লাগবে। আরো 2-3টা কেস আছে, আমি এগুলো পরে বলবো হিপোক্রেসি নিয়ে। তো এই হিপোক্রেসির সাথে দ্বিতীয় যে জিনিসটা খুব সুন্দরভাবে জুড়ে থাকে, মানে যে পার্সন যত বেশি হিপোক্রেস, যে পার্সন যত বেশি ভণ্ড, সে তত বেশি অ্যাডাল্টারাস। আমি এই অ্যাডাল্টারাস নিয়ে আজকে স্পেশালি আপনাদের সাথে আলোচনা করতে চাই। অ্যাডাল্টারাস আমি বলতে পারেন যে মোটামুটি থিসিস করে ফেলছি। হ্যাঁ, আমি অ্যাডাল্টারাস আমার মনে হয় যে 3-4 ঘন্টা আলোচনা করতে পারবো। অ্যাডাল্টারাসের মধ্যে 14টা মেডিসিন আছে। আমি মোটামুটি 14টা মেডিসিনের মধ্যে 13-12টা মেডিসিনকে আমি ক্র্যাকডাউন করে ফেলেছি যে কে কি কারণে ইয়ে হতে পারে। এটা নিয়ে সেমিনারি করা সম্ভব। তো আমি প্রায় আপনাদেরকে বলি যে এই রুব্রিক্সটা আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে শেখাবো, এটা আমি জানাবো কিভাবে জেনেছি। তো একটা রুব্রিক্স নিয়ে কিভাবে থিসিস করা যায়, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় এটা বুঝতে পারবেন। আপনার কাছে যদিও মনে হবে পেঁচাল, এত পেঁচালের দরকারটা কি, কিন্তু আমি বলছি এটা অনেক বড় একটা জিনিস। 12-14টা মেডিসিন এটাতে আছে, এটাকে বুঝতে পারলে খুব সহজেই আপনি কিন্তু মেডিসিনের কাছাকাছি যেতে পারবেন। তো অ্যাডাল্টারাস কোন রুব্রিক্স যদি আপনারা জানতে চান, আমি অ্যাডাল্টারাসটা একটু লিখে দিই আপনাদেরকে। এই রুব্রিক্সটা যদি আপনারা শিখতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাডাল্টারাসের বিভিন্ন ডিকশনারিতে কি মিনিং দেওয়া আছে সেটা আপনাকে বুঝতে হবে। যে কোনো রুব্রিক্স আমরা কিন্তু এভাবে করি। তো অ্যাডাল্টারাস শব্দটা আসছে হচ্ছে অ্যাডাল্টেরি, অ্যাডাল্টেরি থেকে লিখে দিচ্ছি, অ্যাডাল্টেরি থেকে। তো এই অ্যাডাল্টেরিটা কি? অ্যাডাল্টেরি হচ্ছে voluntary sexual intercourse between a married man or woman and a partner other than the legal spouse. স্পাউস মানে স্বামী স্ত্রী, মানে ভাইস ভার্সা, যে কোনো একজন হতে পারে। আমি এটা দিয়ে দিলাম, এটা কলেজ ডিকশনারিতে দেওয়া আছে। ভলান্টারি সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন এ ম্যারিড ম্যান অর উম্যান এন্ড এ পার্টনার আদার দেন দ্য লিগাল স্পাউস। ঠিক আছে, dictionary.com এ দেওয়া আছে, ইন আদার ওয়ার্ড ইট ক্যান বি বিটুইন টু পিপল হু আর বোথ ম্যারিড অর আদার, or between a married person and a non-married person. Topically, for something to be considered adultery, at least one of the partner must be married. মানে ডিকশনারি.com এ বলেছে যে অ্যাডাল্টারি বলতে গেলে দুজনের মধ্যে একজন, দুইটা পার্টনারের মধ্যে একজন হতে হবে, ম্যারিড হতে হবে, বিবাহিত হতে হবে। ঠিক আছে, তো অ্যাডাল্টারি বেসিক্যালি এক বচন, এর বহু বচন হচ্ছে অ্যাডাল্ট্রেস। আর অ্যাডাল্টারি একটা ক্রিয়া, আর যখন এরকম অনেকগুলো অ্যাডাল্টারি হয় তখন সেটাকে বলা হয় অ্যাডাল্ট্রিস বলা হয়। উচ্চারণটা হচ্ছে অ্যাডাল্ট্রিস, অ্যাডাল্ট্রাস না। তো অ্যাডাল্টারি মূল বিষয়টা হলো অ্যাডাল্টারি ইজ এ সিক্রেট অ্যাক্ট। সিক্রেট অ্যাডাল্টারি হলো এটা, এটা নোট করে নেন, আমি লিখে দিই। অ্যাডাল্টারি ইজ, এটা ট্রেডিশনাল মিনিং, অ্যাডাল্টারি ইজ এ সিক্রেট আর্ট অ্যাক্ট, সিক্রেট অ্যাক্ট। তাহলে অ্যাডাল্টারির মধ্যে থাকবে হচ্ছে মিক্সিং প্লাস সিক্রেসি। সিক্রেসি মানে কি? সিক্রেট মানে লুকায়িত জিনিস। হ্যাঁ, বাংলা অভিধানে এটার অর্থ করা আছে হচ্ছে ব্যভিচার বা পরস্ত্রী গমন, ব্যভিচার বা পরস্ত্রী গমন। আর অ্যাডাল্ট্রাস মানে হলো এমন ধোকা দেওয়া, ভেজাল দেওয়া, বা একজন স্ত্রী বা পুরুষকে ধোকা দেওয়া। যে ব্যক্তি কোন পুরুষ বা স্ত্রীকে ধোকা দেয় সেটা হলো অ্যাডাল্ট্রাস আর কি। ধোকা দেওয়াটাকে বলে অ্যাডাল্ট্রাস। অর্থাৎ নিজের স্ত্রী বা স্বামী ব্যতীত অন্য কোনো স্ত্রী বা পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ানো বা যৌন কার্যকে ব্যভিচার বলে। এটা একদম ডিকশনারিতে স্পষ্ট দেওয়া আছে। একজন পুরুষ আরেকজন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হবে, এটা একদম প্রাকৃতিক একটা নিয়ম, তাই না?
পুরুষ মহিলাকে আকর্ষণ করবে, মহিলা পুরুষকে আকর্ষণ করবে, তাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন হবে, এটা খুব ন্যাচারাল একটা জিনিস। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এবার আমি কিন্তু একটু একটু গভীরের দিকে যাচ্ছি, যারা একদমই নতুন তারা বুঝতে পারবেন না তা না, তারাই ভালো বুঝবেন, কারণ তাদের মাথার মধ্যে পুরনো জিনিসগুলো নাই। আপনারা খালি একটু কানটাকে খোলা রাখেন, একটু মনটাকে ওপেন রাখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কি বললাম, নেচার আমাদেরকে বানাইছে কিভাবে। একজন পুরুষ একজন মহিলাকে দেখবে, প্রাপ্তবয়স্ক হলে তারা নিজেদের মধ্যে আকর্ষিত হবে। আকর্ষণটা কিসের দিক দিয়ে? বেসিক্যালি ফিজিক্যাল রিলেশনের দিক দিয়ে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক, একদম ন্যাচারাল। এটা মানুষের ক্ষেত্রেও, পশু পাখি, নেচারের প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনি কিন্তু পাবেন। কিন্তু কখন কি ভেবে দেখেছেন, পুরুষ একজন পুরুষ কেন তার নিজের মা বা বোনের প্রতি শারীরিক সম্পর্কে আগ্রহী হয় না? অথবা একজন মহিলা কেন তার বাবা বা ভাইয়ের প্রতি শারীরিক সম্পর্কে সামান্যতম আকর্ষিত হয় না? আমরা কি বললাম একটু আগে, ন্যাচারালি প্রকৃতিতে একজন পুরুষ একজন মহিলাকে আকর্ষণ করবে, কিন্তু আহ, বাবা ভাইয়ের প্রতি মেয়ে অথবা মা বোনের প্রতি ছেলে কেন আকর্ষিত হচ্ছে না? কারণ কারণ কি? কারণ হচ্ছে জন্ম থেকে এক ধরনের নৈতিকতা তার মধ্যে তৈরি হয়ে থাকে, এক ধরনের নৈতিকতা তার মধ্যে থাকে। এখন ভাবতে হবে, এইরকম স্বভাব প্রাকৃতিক ভাবে মানুষের মধ্যে কেন তৈরি হয়? মানে কোনো মহিলা কেন তার পিতা বা ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে আকর্ষিত হয় না? এই প্রশ্ন, এই জায়গার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আপনাকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যান, তাহলে আমাদের সৃষ্টির তৈরির যে রহস্য, সৃষ্টি তৈরির যে বিষয়, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই নৈতিকতা মানুষের মধ্যে কোত্থেকে আসছে সেটা আপনাকে জানতে হবে। যখন মানব সৃষ্টি করা হয়েছিল, তখন মহিলাদের মধ্যে এক ধরনের পাওয়ার দেওয়া হয়, শক্তি দেওয়া হয়। হ্যাঁ, এই পাওয়ারকে বলা হচ্ছে পটেনশিয়াল পাওয়ার। আমি এটা নিয়ে ভিডিও আমার আছে, আমার ইচ্ছা আছে এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করা, আমি এটা ইয়ে করবো, হোয়াট ইজ পটেনশিয়াল পাওয়ার। মহিলার মধ্যে কি থাকে? পটেনশিয়াল পাওয়ার। আর পুরুষদের মধ্যে কি থাকে? কাইনেটিক পাওয়ার। হ্যাঁ, গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন পটেনশিয়াল পাওয়ার কি, কাইনেটিক পাওয়ার। তো আমাদের অত জানার দরকার নাই, দুই ধরনের পাওয়ার, একটা হলো পটেনশিয়াল পাওয়ার, একটা হলো কাইনেটিক পাওয়ার। মানে বলা হয় যে পুরুষ হচ্ছে কাইনেটিক এনার্জির আর মহিলা হচ্ছে পটেনশিয়াল এনার্জির। হ্যাঁ, এই জন্য আমরা দেখতে পাই ভালোবাসা, ভালোবাসা পুরুষ, ভালোবাসার জন্য পুরুষরা কি করে? এদিক ওদিক ছুটে বেড়ায়, অধিকতর পরিশ্রম করে, আর মহিলারা কিন্তু কম ছোটাছুটি করে। ঠিক আছে? তো এজন্য বলা হয়ে থাকে যে সকল পুরুষের পেছনে একজন মহিলার হাত থাকে। এমনি এমনি কথা আসে, সকল সকল পুরুষের পেছনে একজন মহিলার হাত থাকে। আমরা দেখতে পাই পরিবারে যে সকল পুরুষ, পরিবারে যে সকল পুরুষ সফল, তারা বাহিরে কাজ করছে, পরিশ্রম করছে, এবং পরিবারের যে সকল মহিলারা, আমরা কি দেখি? আমরা দেখি যে পরিবারের যে সকল পুরুষরা বাহিরে কাজ করে, পরিশ্রম করছে, এবং পরিবারের মহিলারা, মা বোনরা বা স্ত্রী, বউ, তারা কি করছে? পুরুষ অনেক পরিশ্রম করে বাসায় আসছে, বাসায় আসার পরে তাকে মানসিক শক্তি, উৎসাহ, হ্যাঁ, এগুলা দিয়ে আহ, যাতে পুরুষ সামনের দিকে আগিয়ে যায়, সেই ইন্সপাইরেশনটা কিন্তু এখানে বাড়ি থেকে হচ্ছে না? ছোটবেলায় আপনার মা দিত, বোন দিত, বিয়ে করেছেন, বিয়ের পরে আপনার বউ দেয়, তাই না? তো এই সকল মহিলারা যদি তার দিকে না তাকাতো, তাকে যদি ঠিক মতো ইন্সপাইরেশন না দিত, তাহলে পুরুষের কিন্তু এত সহজে সফল হওয়া কিন্তু হতো না। এটা কিন্তু আমার কথা না। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা রেফারেন্স আছে, আমি অত সময় নষ্ট করছি না, এটা আমি বললাম না, এটা আমার থিসিস। তো সৃষ্টির নিয়ম অনুযায়ী যা তৈরি হয়েছে সেটা ফলো করাটাই হচ্ছে পবিত্রতা। সেটাকে লঙ্ঘন করার, মানে লঙ্ঘন করে ইচ্ছা মতো পরিবর্তন করা, পরিমার্জন করাটাই হচ্ছে অপবিত্রতা। যেভাবে তৈরি করছে বিধাতা, আল্লাহ, সৃষ্টিকর্তা, হ্যাঁ, সেটাকে আপনি ফলো করে যাবেন, সেটা পবিত্রতা। কিন্তু আপনি আপনার মতন করে সেটা পরিমার্জন, পরিবর্তন, হ্যাঁ, কাটছাট করবেন, এটা হলো অপবিত্রতা, ভেজাল।
তো আরেকটু সহজ ভাবে যদি বলি তাহলে হলো যে পবিত্রতা হলো যে রূপে বা যে স্বরূপে আদিম সত্তা বা আল্লাহ বা ঈশ্বর, হ্যাঁ, এই সৃষ্টিগুলা করেছে, সৃষ্টির নিয়ম অনুযায়ী চলা এবং ওগুলোকে লালন করাটাই হলো পবিত্রতা। যখনই এর বিরুদ্ধে কাজ করা হবে তখনই পবিত্রতা লঙ্ঘন হয়ে যাবে, সেটা অপবিত্র কাজ হয়ে যাবে। তো সৃষ্টিতে পবিত্রতা রাখার জন্য পুরুষ এবং মহিলার মধ্যে বিয়ের নিয়ম চালু হয়েছে প্রথম থেকে, জোড়ায় জোড়ায় তৈরি করেছে। আপনি যদি আস্তিক হয়ে থাকেন, ধর্মগ্রন্থ যদি বিশ্বাস করে থাকেন, প্রত্যেক গ্রন্থই কিন্তু এই কথা বলা আছে যে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে, বিয়ে নিয়ম চালু করা হয়েছে, হ্যাঁ, এবং এটাকে অনিবার্য ভাবা হয়েছে। আমরা কিন্তু মুসলমান, আমরা আমরা কিন্তু অনিবার্য ভাবি, তাই না? আমাদের সনাতন ধর্মের যারা আছে তারাও কিন্তু ওইভাবে ভাবে। তো এই সামাজিক বহির্ভূত মানে বিবাহ বহির্ভূত সন্তান, মানে প্রাপ্ত সন্তান আহ, যারা জন্মায়, হ্যাঁ, অ্যাফেয়ার করে ম্যারেজ হয়েছে বা এরকম ইয়েতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা শারীরিক ভাবে হোক বা মানসিক ভাবে হোক কোনো না কোনো ভাবে তারা বিকৃত বা ত্রুটি সম্পন্ন, আর না হলে অপরাধী হবে, হিংসুটি প্রকৃতির হবে। তো সন্তান জন্মদানের জন্য তাহলে আমরা বলতে পারি অভিভাবক একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের পরে সন্তান এই জন্যই জন্মদান করা উচিত, বিয়ের আগে না। হ্যাঁ, এটার জন্য এই বিয়ের পরে সন্তান হবে, এটা যেমনটা ওই ব্যক্তির জন্য সেরকম সমাজের জন্য মঙ্গলকারক। পবিত্র অবস্থায় সৃষ্টির সময় থেকে পবিত্র যে ভাবটা, এটা একদম সৃষ্টির সময় থেকেই কিন্তু মানুষের মধ্যে বিরাজিত থাকে এবং এটা বিকশিত হতে থাকে। হ্যাঁ, আরেকটা বিষয়, মানুষ সৃষ্টি প্রথম থেকে কিন্তু দুনিয়াতে আসেনি। হ্যাঁ, প্রথম থেকে আসেনি। ধর্মীয় দৃষ্টিভঙ্গি এক ধরনের, বিজ্ঞান এক ধরনের বলছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে ইভলিউশনের মাধ্যমে দুনিয়াতে আসছে। এক বিন্দু পানি থেকে ধীরে 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 এককোষী প্রাণী, তারপরে উদ্ভিদ, প্রাণী, এভাবে ধীরে 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 মানুষ দুনিয়াতে আসছে। এটা বিবর্তনের ধারা, তাই না? বিবর্তনের থিওরি অনুযায়ী হয়েছে। তো যখন পর্যন্ত মানুষ সৃষ্টি হয়নি, অর্থাৎ মানুষকে তৈরি করা হলো, ঠিক আছে, তখন তার মধ্যে অহম ভাব, অহম তৈরি হয়ে যায়। আমি বলি না যে এটা আমার কথা না, সাইকোলজির কথা। যখন সৃষ্টি হলো মানুষ, তখন তিনটা জিনিস সৃষ্টিকর্তা দিয়ে দিল, একটা কি ইভ, আইডি আর ইগো, মানে অহম। তো অহম তৈরি হয়ে গেল, মানুষ তৈরি হয়ে গেল, মানে তার মধ্যে অহম চলে আসলো, ঠিক আছে। তো যখন পর্যন্ত ছিল না, তখন পর্যন্ত কিন্তু অহম হয়নি। হ্যাঁ, এবং মানব সৃষ্টির আগ পর্যন্ত কিন্তু সবকিছুই পবিত্র ছিল, কোনো ভেজাল ছিল না তো। আর মানুষের আগমনের মাধ্যমে পৃথিবী কি হলো, ধীরে ধীরে অপবিত্র হওয়া শুরু হলো। অপবিত্র ডেফিনেশন আমি কি বললাম? সৃষ্টি, স্রষ্টা যেভাবে সৃষ্টি করেছে সেই বিধানকে যখন আপনি পরিমার্জন, পরিবর্তন, কাটছাঁট করতেছেন, সেটা অপবিত্র হয়ে গেল, তাই না? তো সৃষ্টির প্রথম থেকে সকল জীবের মধ্যে মানুষই হচ্ছে একমাত্র স্বতন্ত্র এবং সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা ধর্মগ্রন্থ এবং সায়েন্স সবাই কিন্তু তাই বলছে, তাই না? সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তো তার নিজস্ব, মানুষের কি হয়, নিজস্ব ইচ্ছা শক্তি এবং বিচার বিবেচনার মাধ্যমে সে তার যত কাজ কাম আছে সবগুলাকে কিন্তু পরিচালিত করতে পারে। এজন্য আপনি যে কাজ করবেন সে কাজের দায়ভার কিন্তু আপনার, দায়বদ্ধতা আপনার। আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল আপনি পাবেন, এটা কিন্তু খুবই প্রচলিত একটা বিষয়, তাই না? কিন্তু অন্য জীবকে আমরা কিন্তু মানুষ বলি না, অন্য জীবকে আমরা কি বলি? পশু বলি। কেন বলি? কেন? কেননা তারা নিজের ইচ্ছা মতো নিজেকে পরিচালনা করতে বা স্বতন্ত্রতা প্রাপ্ত না। প্রত্যেক জন্তুর একটা নির্দিষ্ট ধরনের স্বভাব থাকে এবং ওই স্বভাব অনুযায়ী সে আচরণ করে। বাঘ বাঘের মতন আচরণ করবে, সাপ সাপের মতন, হাতি হাতের মতন, হাতির মতন। কুকুর, ওই যে আমরা বলেছি না, কুকুর আসে এমন কামড় দিল পথিকের পায়, তাই না? মানুষ কি পথিকের পায়ে কামড় দিতে পারবে? কারণ কুকুর কুকুরের মতন কাজ করছে। কিন্তু মানুষ যেহেতু স্বতন্ত্র বিচার বিবেচনায় চলতে পারে, তাই সে অনেক ধরনের ব্যবহার করতে পারে এবং সময়ে সময়ে বিভিন্ন ধরনের আচার আচরণ করতে পারে। এখন একজন দুর্বল ব্যক্তির উপরে একজন বাঘ ঝাঁপায় পড়লো, বন দিয়ে আপনি যাচ্ছিলেন সুন্দরবনে, বাঘ আপনার উপরে ঝাঁপায় পড়লো, ঠিক আছে।
তো আবার দেখা যাচ্ছে যে তার থেকেও বেশি, ধরেন আপনি হাতির বাগান, কি বলে, আপনি কলার বাগান করেছেন, এবার আহ, হাতি আসলো, হাতি এসে আপনার সব কলার গাছ কি করলো, খায় ফেললো। তো এইটা হাতি তো খাইলো, কারণ সৃষ্টিকর্তা রীতি অনুযায়ী তো হাতি কলা গাছ খাবেই। বাঘ হচ্ছে মাংসাশী, সে ও তো বুঝবে না এটা মানুষ না, বিড়াল না, কুকুর না, অন্য কেউ, সে কিন্তু তার ইয়াতেই হবে। তো সে যে কাজটা করলো সেটাকে কিন্তু আমরা অপরাধী বলবো না। হাতি এসে আপনার আহ কলার বাগান উজাড় করে দিলে আমরা কিন্তু হাতিকে অপরাধী বলি না, পাপী বলি, বা হাতিকে আমরা চরিত্রহীন বলি, বলি না। কারণ সেটা তো অপরাধ মনে করি না, এই জন্য হাতি পাপী হয় না, তার কাজের জন্য তাকে কোনো দায়ী করা হয় না। কেননা সৃষ্টিকর্তা তাকে সেভাবে সৃষ্টি করেছে, ঈশ্বর তাকে সেভাবে সৃষ্টি করেছে, সে স্বতন্ত্রতা না। কিন্তু মানব জাতি, আমরা মানব, আমরা কি, আমরা স্বতন্ত্র, আমরা আমাদের কাজের জন্য আমাদেরকে দায়ী করা হয়। আল্লাহ যে বিধান দিয়েছেন সে অনুযায়ী যখন মানুষ কাজ করে না, তার নিজের বিচার বিবেচনা অনুযায়ী যখন করে, তাহলে তো সব কাজের দায়ভার তার। এই জন্য মানুষের কাজকে পাপ, পুণ্য, সৎ, অসত্য, এই বিভিন্ন ধরনের শ্রেণী দ্বারা কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা বলি না যে এই কাজটা করছে এটা পুণ্য কাজ, এটা হলো আহ পাপ হয়েছে, হ্যাঁ, এই ব্যক্তিটা সৎ অসৎ, এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। এই ক্লাসিফাইটা করি কি দিয়ে? তার অ্যাটিটিউডের উপর দিয়ে, তাই না? তো যদি ব্যক্তি প্রকৃতির বানানো নিয়ম অনুযায়ী চলতে থাকে তাহলে তাকে পবিত্রতা বা পুণ্যবান বলা যায়। যেমন ঈশ্বরের পবিত্রতা বজায় রাখার জন্য নতুন সৃষ্টির সূচনার জন্য আহ ঈশ্বর কি নিয়ম করে দিয়েছে? আপনাকে বিয়ে করতে হবে, তাই না? জোড়ায় জোড়ায় তৈরি করছে, বিয়ের প্রচলন করে দিয়েছে, এবং এটা মানুষকে মেনে চলতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ঈশ্বর মানুষকে কি করছে, আল্লাহ কি করছে, তার নূর থেকে তৈরি করছে। মানে কি, তার স্বরূপ দিয়ে তৈরি করেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছে, তখন তার মধ্যে সৃষ্টিকর্তার যে পবিত্রতা, সেই পবিত্রতা দিয়েই তৈরি করেছে। কিন্তু মানুষ তার এই যে নিজস্ব স্বতন্ত্রতার কারণে, সে যে স্বাধীন চেতা, এর কারণে সে এই সৃষ্টিকর্তার বানানো পবিত্রতা, সেই নির্দেশনা বাদ দিয়ে নিজের ইচ্ছা সৃষ্টিকর্তা যে ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশন অনুযায়ী চলাচল না করে নিজের ইচ্ছা মতো চলাচল করে, এবং সেখান থেকে তার পবিত্রতা নষ্ট হয়ে যায়। যদিও মানুষের মধ্যে থাকা সৃষ্টিকর্তার গুণ কখনোই শেষ হয় না, সেই গুণগুলো তার কাজের উপরে ছায়ার মতন হয়ে থাকে। হ্যাঁ, এই জন্যই দেখবেন যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের অনুভূতি কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। খারাপ কাজ করার সময় সে নিজেই নিজেকে বুঝ দেয়, সে নিজেই নিজেকে বুঝ দেয় যে তার অন্তরের চেতনা, মানে একটা খারাপ কাজ করে ফেললো, ধরেন আমি একটা খারাপ কাজ করলাম, তখন আমি কি করছি, আমি নিজে নিজেকে বুঝ দিচ্ছি, বা আমার অন্তরের যে চেতনা থাকে, সৃষ্টিকর্তার যে নূর, যেটার কথা বললাম, আল্লাহর যে নূরটা আমার মধ্যে আছে, হ্যাঁ, সেটাকে আমি বাইপাস করার চেষ্টা করব, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবো, এবং আমি ভাববো যে আমার যা খুশি আমি তাই করবো, যা করছি তা ঠিক আছে। পাপ করছি তো, কিন্তু আমি ওইটাকে অ্যাভয়েড করতেছি। যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দেখবেন আপনারা, বেশিরভাগ অপরাধী মাতাল হয়ে কাজ করছে, নেশার কাজ করতেছে। এই যে লাশ কাটে, লাশ কাটা ঘরে মানুষের বডি ইয়ে করে, একদম ড্র্যাঙ্ক হয়ে ইয়ে করছে, মানে চেতনাকে লোপ করে কাজ করছে। সেটাও তো এক ধরনের জীবন্ত লাশ কাটা, ওইটাও কিন্তু এক ধরনের, মানে তার মধ্যে অপরাধের কাজ করে, খারাপ কাজ বলে বিবেচিত হয়। তো খারাপ কাজ করার জন্য ব্যক্তির চেতনাকে দাবায় ফেলতে হয়। হ্যাঁ, এই কারণে আবার যখন চেতনা ফিরে আসে তখন সারা জীবন ওই মানুষের মধ্যে দেখবেন যে গিল্ট ফিলিংটা কাজ করে। ঠিক একই ভাবে আমি অনেক পেঁচিয়ে বলতেছি, আপনাদের মনে হবে এত পেঁচাচ্ছে কেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন, ভিডিওটা আরেকবার শুনেন, অনেক বড় বড় জিনিস কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, তো একইভাবে এই সেক্সের বিষয়টাও, ব্যক্তি যখন বিবাহ বহির্ভূত কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পড়ে, অথবা তার সাথে জড়ানোর, মানে কারোর সাথে জড়ানোর জন্য অগ্রসর হয়, তখন তার মনের মধ্যে অনুভূতি কাজ করতে থাকে।
যে আমি ভুল কাজ করতে যাচ্ছি, ভুল কাজ করতে যাচ্ছি, এই কাজ আমার করা উচিত না, আমি অবিবাহিত, আমি একজনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে যাবো, তখন কিন্তু কাজ করে। আপনারা মনে করেন না যে অত সোজাই, প্রথমবারে তার মনে মনের মধ্যে কিন্তু এরকম কাজ করে। অর্থাৎ আমাদের সমাজে যখন একজন পুরুষ বিবাহ বহির্ভূত ভাবে আরেকজন মহিলার সাথে সম্পর্কে জড়াতে যায়, তখন তার সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে যে সে ভুল কাজ করতে যাচ্ছে। এজন্য কি করে জানেন, এই কাজগুলা চুপি চুপি করে, ওপেনলি করে না। সে যদি মনে করতো যে না আমি এই মেয়ের সাথে বা অমুকের সাথে ফিজিক্যাল রিলেশন করব, এটা ঠিক, এটা সঠিক কাজ, তাহলে সে লুকোচুরি করতো না, তার লুকোচুরি করার কোনো প্রয়োজন থাকতো না। সুতরাং লুকোচুরি তখনই করতে হয় যখন আপনার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি একটা খারাপ কাজ করছি বা করতে যাচ্ছি। হ্যাঁ, মনের মধ্যে ভয় থাকে যে অন্যরা কেউ এটা দেখে ফেলতে পারে। আর যদি কাজটা পবিত্র হতো, তাহলে কি তাহলে কি হতো, ধরেন আপনি যখন বিয়ে করছেন, বিয়ের সময় কি করতেছেন, আমাদের ইসলামে কি বলে যে এই যে ঢোল পিটাও, কি জানো, ধপ ধপ পিটায় বিয়ে করো, তাই না? বিয়ের সময় অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে, সবাইকে ডেকে ডেকে, ভালো কাজ করতে যান, পবিত্র কাজ করতে যান, আমরা কি করি, ডেকে ডেকে মানুষ ডেকে ডেকে নিয়ে আসি, সেলিব্রেশন থাকে সেখানে। তাহলে এটা স্পষ্ট যে এই পাপ কাম করতে গেলে তার মধ্যে এক ধরনের গিল্টি ফিলিং তৈরি হতে থাকে। কিন্তু সে তার অভ্যন্তরে ভিতরে থাকা আন্তিক চেতনাকে এড়িয়ে চলে। হ্যাঁ, এবং এড়িয়ে যেয়ে সে ভুল কাজে লেগে থাকে। আর এই আচরণটাই হবে ব্যভিচার, ওই অ্যাডাল্টারাস। আমি অ্যাডাল্টারাস বুঝাচ্ছি, কারণ আছে, পরে বুঝতে পারবেন। তো যখন একজন ব্যক্তি সৃষ্টিকর্তার দেওয়া গুণটা নিজের ভেতরে বজায় রাখতে পারে, সেটাকে লালন করতে পারে এবং সেটাকে তার মূল স্বরূপ বানিয়ে রাখে, তখন তাকে পবিত্র বলা যায়। কিন্তু যখনই তার স্বতন্ত্রতার কারণে ব্যক্তি সৃষ্টিকর্তার দেওয়া সেই গুণগুলোর কোনো না কোনো প্রকার খারাপ কিছু করে ফেলে, তখন তার মধ্যে বিকৃতি চলে আসে। এখান থেকে তার পতন শুরু হয়ে যায়। অর্থাৎ পবিত্র জায়গা থেকে সে দূরে চলে যাচ্ছে, সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে সে কিন্তু দূরে চলে যাচ্ছে। তখন আমরা বলি না যে সে নরকে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে। তো এতক্ষণ আলোচনা করে যা আসলো, এই বিষয়টা হলো যে যখন ব্যক্তি সৃষ্টিকর্তার বিরুদ্ধে কোনো কাজ করে, ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করে, তখন তার মধ্যে ওই খারাপ কাজের অনুভূতি তৈরি হয়। অনুভূতিটা ব্যক্তির মধ্যে কর্ম সঞ্চার হওয়ার কারণে তৈরি হয়। হ্যাঁ, সে সেখান থেকে ভোগা শুরু করে, সেখান থেকে তার সাফারিং শুরু হয়। ব্যক্তি যখন তার ইগনোরেন্স, তার অজ্ঞানতা বা জ্ঞান বুদ্ধিহীনতার কারণে তার মনের মধ্যে এই অনুভূতি তৈরি হয় না যে সে খারাপ কাজ করে ফেলছে, তখন সেই কাজের সঞ্চার আর তার মধ্যে হয় না। কিরকম একটু উদাহরণ দিই, কঠিন হয়ে গেল। মনে করেন যে একটা ছোট বাচ্চা, হ্যাঁ, সে বুঝতে পারেনি যে সে একটা কোনো কাজ করে ফেলেছে। ধরেন যে ছোট বাচ্চার হাতে একটা ঢিল ছিল, ছুঁড়ে মারছে, ঠিক আছে, সে তো জানে না, সে মনে করছে এটা একটা খেলা, সে কিন্তু ওই ঢিলটা আপনার হাতে আঘাত পেয়ে গেল, ওই ঢিলটা আপনার মাথায় লাগলো, লেগে মাথা ফেটে রক্ত বাড়ালো। সে কিন্তু বুঝতে পারছে না যে সে কাকে মেরে দিয়েছে বা আঘাত করেছে, সে কিন্তু বুঝতে পারছে না, এটা ভালো করে বুঝেন। আবার মনে করেন যে কোনো পাগলা ব্যক্তি, উন্মাদ, ম্যাড, হ্যাঁ, তার কোনো অনুভূতিই নাই, সে যদি কোনো ভুল কাজ করেও ফেলে, তাহলেও কিন্তু তার কোনো অনুভূতি কাজ করবে না। তাহলে ব্যভিচার তখনই বলা যাবে যখন ব্যক্তির মধ্যে এই অনুভূতিটা তৈরি হবে যে কাজটা খারাপ হয়েছে, যে কাজটা করলাম সেটা খারাপ হয়েছে। যেমন আরেকটু বলি, এটা হচ্ছে যে একজন পুরুষ বিয়ের বাইরে, বিবাহ বহির্ভূত অনেক মহিলার সাথে সম্পর্ক করে ফেলেছে, ফিজিক্যাল রিলেশন করে ফেলেছে, কিন্তু তার মধ্যে এক বিন্দু মাত্র অনুভূতি হচ্ছে না যে সে খারাপ কাজ করেছে, তখন কিন্তু এটাকে আপনি ব্যভিচার বলতে পারবেন না। এতক্ষণ যে আলোচনা করলাম সেটাকে আমি ব্যভিচার বলতে, ধর্মীয় দৃষ্টিকোণ আলাদা, আমি এই ইয়ে থেকে বলতেছি, হ্যাঁ, এটা কিন্তু ব্যভিচার বলা যাবে না। তো আবার দেখবেন যে অনেক সম্প্রদায় আছে আমাদের, আম, উপজাতি সম্প্রদায়ে অনেক পাবেন যে একটা মহিলা অনেক পুরুষের সাথে বিয়ের প্রচলন আছে, আছে না, গাঢ় ফ্যামিলিতে বা এরকম আরো অনেক ফ্যামিলি আছে। তো সেই জায়গাগুলোতে একটা মহিলা কিন্তু অনেকজন পুরুষ থাকে।
হ্যাঁ, সকল পুরুষই কিন্তু একটা মহিলাকে ইউজ করতেছে, তাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে, কিন্তু কারো মধ্যে এই অনুভূতি কাজ করে না যে সে বা তারা কোনো ভুল কাজ করছে বা ব্যভিচার করছে। ওটা কিন্তু তাহলে ব্যভিচার হলো না। তাহলে কি বুঝলাম? ব্যভিচার বা অ্যাডাল্টারাস হলো, অ্যাডাল্টারাস বলতে আমরা সেই কাজগুলোকে বুঝবো যেগুলো করলে ব্যক্তির মনের মধ্যে ভুল কাজ করার অনুভূতি তৈরি হয়। বুঝতে পারছেন? এটা হলো অ্যাডাল্টারাস। মানে একজন মেয়ের সাথে সে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেললো, আর আম, ইয়ে হলো, আম, আম, মানে ব্যভিচার হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। আমি একটু উদাহরণ দিই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে একটু কাজে লাগবে। সেটা হচ্ছে যে মনে করেন যে একজন হোমিও হোমিওপ্যাথ, একজন হোমিও ডাক্তার, যে হোমিওপ্যাথির একদম বিশুদ্ধ নিয়মে চর্চা করতে চায়, অর্গানন নিয়ম নীতি অনুযায়ী সে চলতে চায়, কিন্তু যে কারণে হোক না কেন ওই আহ, সিদ্ধান্ত, সে যে সিদ্ধান্ত নিয়েছিল যে অর্গানন নিয়ম নীতি মেনে আমি ওষুধ দিব, সে সিদ্ধান্ত অনুযায়ী সে চলতে পারছে না। সে তখন তার সুবিধা অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ রোগীর উপরে প্রয়োগ করে ফেললো, ব্যবহার করে ফেললো। কিন্তু এ কাজ যখন সে করছে, এই ধরেন কথার কথা তার অ্যাকোনাইট দেওয়ার কথা না, হ্যাঁ, কিন্তু সে অ্যাকোনাইট দিয়ে দিল, মাদার দিল, আরো 4-5টা দিয়ে দিল, বা যাই হোক এমন একটা কাজ করে ফেললো। কিন্তু সে এই কাজটা যখন করলো তখন তার মনের মধ্যে অনুভূতি তৈরি হলো যে সে খারাপ কাজ করছে, এটা তো আমি যেটা করলাম এটা তো অন্যায় হয়ে গেল, এটা তো হোমিওপ্যাথির নিয়ম নীতি অর্গানন থেকে তো আমি অনেক দূরে চলে যাচ্ছি। এরকম অনুভূতি যদি ডাক্তারের মধ্যে হয় তাহলে ওটা হবে ব্যভিচার। বুঝাতে পারলাম? ওটা হবে অ্যাডাল্টারি। কেননা তার মনের মধ্যে তো ওই অনুভূতিটা কাজ করছে। আবার অনেক হোমিওপ্যাথির মধ্যে আপনি পাবেন যে এরা বলে যে এভাবে মেডিসিন দিলে কিচ্ছু হয় না, সকালে একটা দাও, বিকালে একটা দাও, রাত্রে একটা দাও, 10টা 20টা দাও। তাদের মনের মধ্যে আপনি কোনো দোষ, কোনো অপরাধ বোধ কিচ্ছু খুঁজে পাবেন না। এইরকম যদি পান তাহলে ওই পার্সনের ক্ষেত্রে অ্যাডাল্টারি কিন্তু হবে না। ঠিক আছে? আরেকজন হোমিওপ্যাথির কথা ভাবেন, আরেকটা হোমিওপ্যাথের কথা ভাবেন যে রোগীকে অনেক ধরনের মেডিসিন একসাথে দেয়। যেমন কম্বিনেশন মেডিসিন, আবার দেখা যাচ্ছে আমাদের কিছু ডাক্তার আছে 15-20টা মেডিসিন দেয় একদিনে। সকালে 6টা, দুপুরে 6টা, বিকালে 6টা। হ্যাঁ, একসাথে দিবে। তারপর নাম্বারে কিছু মেডিসিন আছে, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর সিরিজ, হ্যাঁ, অথবা প্যাটার্ন মেডিসিন দেয়। কিন্তু তার কাছে কখনোই মনে হয় না যে সে খারাপ কাজ করছে। এখানেও কিন্তু আপনারা অ্যাডাল্ট্রি নিতে পারবেন না। তার মাথায় একটা চিন্তা থাকতে হবে যে তার মাথায় যদি এই চিন্তাটা থাকে আমি যেভাবে হোক আমি রোগীকে আরাম দিব, এর জন্য যা কিছু করা করব, নো প্রবলেম, এটা কিন্তু অ্যাডাল্ট্রি হবে না। তো একটা উদাহরণ দিই, একটু ভালো হবে। একটা ছোট বাচ্চা, সে জানে যে অন্যদের জিনিস নিয়ে, অন্য বাচ্চাদের খেলনা নিয়ে খেলা যাবে না, বা খেলনা খেললেও ওগুলাকে নষ্ট করা যাবে না। এরকম শিক্ষাটা তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে দিয়েছে। কিন্তু যখনই সে সুযোগ পায় যে সে অন্যের খেলনা নিয়ে স্কুলে গেল বা কিন্ডার গার্ডেনে পড়ে, অন্যের খেলনা নিয়ে খেলতে থাকে, তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এটা কাজ করে যে অন্যের বাচ্চার খেলনা নিয়ে আমার খেলা যাবে না, বাবা মা তো এটাই আমাকে শিখাইছে। কিন্তু তার শিশু মন কি হয়, খেলনা দেখলে ওটা নিতে ইচ্ছা হবে, ওটা নিয়ে খেলতে ইচ্ছা হবে। ওই শিশু মন তাকে ওই খেলনা নিয়ে, অন্য বাচ্চার খেলনা নিয়ে খেলতে উদ্বুদ্ধ করে। সুযোগ পাওয়া মাত্রই সে খেলনাগুলা নিয়ে, অন্যের খেলনা নিয়ে খেলা শুরু করে। কিন্তু অন্যের খেলনা যখন সে নেয় তখন সে কিন্তু ফ্রিলি খেলতে পারে না, স্বতন্ত্রভাবে খেলতে পারে না। যেমনটা সে নিজের খেলনা নিয়ে একদম একদম কেয়ারলেস ভাবে খেলতেছে, সেরকম কিন্তু খুব অসাজ ভাবে ভেবে চিন্তে খেলতেছে। কেননা তার মনের মধ্যে এই অনুভূতিটা তৈরি হয়ে আছে যে অন্য বাচ্চার খেলনা নিয়ে খেলা যাবে না, আমার বাবা মা আমাকে নিষেধ করেছে। এবং সে মনে করছে অন্য বাচ্চার খেলনা নিয়ে খেললে, খেলছে বলে সে খারাপ কাজ করছে, সে ভুল কাজ করছে। কিন্তু তার মধ্যে যে ওই যে চাইল্ডিশ যে আকুতি থাকে, বাচ্চাদের মধ্যে যে ইনস্টিংক্ট থাকে, হ্যাঁ, সেই ইনস্টিংক্ট এর কারণে সে কিন্তু খেলতে বাধ্য হচ্ছে। এই জন্য সে কি করছে, যখন সে খেলনাটা, বাচ্চার খেলনা, অন্য বাচ্চার খেলনা নিচ্ছে, তখন এদিক ওদিক দেখছে, কেউ আমাকে দেখছে না তো, একটু করে খেলতেছে আর এদিক ওদিক তাকাচ্ছে চোরের মতো। হ্যাঁ, যে তার বাবা মা আবার দেখে ফেললো কিনা। এইরকম ক্ষেত্র হলে আপনারা কিন্তু আবার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্টরি নিতে পারবেন। ঠিক আছে?
তো সেক্সের ক্ষেত্রেও অ্যাডাল্টির বিষয়টা এরকম, যেটা আমি বললাম। হ্যাঁ, অ্যাডাল্টি মানে সবাই মনে করে যে এটা সেক্সের সাথে রিলেটেড, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যেহেতু মাইন্ডের নিয়ে এগোচ্ছি, এটা গভীর বিশ্লেষণ, সূক্ষ্ম ভাবনাটা আমরা বুঝতে চাই, সেটা কিন্তু সেক্সের সাথে না। হ্যাঁ, রিলেটেড করি কিন্তু এর পুরোপুরি না। একজন ব্যক্তি যদি, কি বললাম, অন্য স্ত্রী বা মহিলার সাথে সেক্স করে বা সম্পর্ক তৈরি করে, এটা খারাপ বা ভুল বা অপরাধ, এটা আমরা ধরতেছি, আমরা মনে করতেছি এটা করা ঠিক না। হ্যাঁ, কিন্তু একটা পার্সনের মধ্যে সেক্স ড্রাইভ চলে আসছে, একটা মহিলার প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে, এবং থাকে না অনেকের একটু বেশি এক্সেসিভ সক্রিয়তা থাকে, সে সক্রিয় হয়ে পড়ছে। হ্যাঁ, বা একটা মহিলা পুরুষের প্রতি ফিজিক্যালি রিলেটেড হয়ে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে এই অনুভূতি কাজ হচ্ছে যে এটা তো ভুল হয়ে যাচ্ছে, এটা তো ভুল হয়ে যাচ্ছে। যখনই এই ভুল হয়ে যাচ্ছে, গিল্টি ফিলিং বা এই টাইপের অনুভূতি আসবে, জাগ্রত হবে, তখন আমরা কিন্তু এটাকে অ্যাডাল্টরি ধরবো। এটা কিন্তু সেক্সের ক্ষেত্রে আমি বলে দিলাম। ঠিক আছে? আর যদি ওই ইয়েটা না আসতো, অনেকজনের সাথে আমরা অনেক মহিলাদেরকে দেখি ৫ জন ৬ জনের সাথে ইয়ে করছে, কিন্তু তার মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই, তখন সেটাকে কিন্তু আমরা অ্যাডাল্টরি নেওয়া যাবে না। তাহলে অ্যাডাল্টরি নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে? আমরা কি দেখি পরীক্ষার ইয়েতে, হ্যাঁ, অনার্সে একটু নকল করেছে, ওই ইয়েতে নকল করে ফেললাম এইভাবে, হ্যাঁ, এই অনুশোচনা, এটা অ্যাডাল্টরি। ফল শুদ্ধা সবাই বই খুলে খুলে লিখতেছে, কারো কোনো অনুভূতি কাজ করতেছে না, তখন এটাকে কিন্তু অ্যাডাল্টরি নেওয়া যাবে না। হ্যাঁ, আবার আমরা প্রায় অ্যাডাল্টারাসটা ইউজ করি, আমাদের বিভিন্ন স্যাররা শেখান যে হোমিও ওষুধের সাথে অন্য একটা ওষুধ খেয়ে ফেলতেছে, সেটাকে আমরা অ্যাডাল্টরি নিয়ে নিই। হ্যাঁ, রুগীরা এসে বলে যে আমি হোমিও ওষুধ দিয়েছেন, এর সাথে আয়ুর্বেদিক খেলাম, এলোপ্যাথি খেলাম, অমুক খেলাম, মোনাস্টেন খেলাম। এইরকম ক্ষেত্রে আমরা অ্যাডাল্টরি নিয়ে নিই, এটা কিন্তু ওইভাবে ভাবা যাবে না। আপনাকে এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, যে সে কি এটা খেয়ে খারাপ কাজ করছে কিনা, এই অনুভূতিটা তার মধ্যে আছে কিনা, তাহলে আপনি অ্যাডাল্টরির দিকে যাবেন। হোমিও চিকিৎসা করছে আর সে অন্য অসুখের জন্য অন্য ওষুধ খায়, সে ভাবে যে আহ, আহ, এই হোমিও ওষুধে কাজ হচ্ছে না, বা আমার এই জন্য এই ওষুধটাই খেতে হবে। ডাক্তার তো নিষেধ করেছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সে পরিস্থিতির শিকার, অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে, অনেক বেশি মাইগ্রেনের পেন উঠে গেছে, হোমিও ওষুধে কাজ হচ্ছে না, তখন যে সে একটা প্যারাসিটামল খেয়ে ফেললো, বা মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেয়ে ফেললো। হ্যাঁ, কিন্তু মনের মধ্যে বিষয়টা তার ভালো লাগতেছে না। হ্যাঁ, কারণ ডাক্তার তো নিষেধ করেছিল যে না, আপনি এর সাথে আর অন্য কিছু খেন না, কিন্তু সে অসুস্থতা কমানোর জন্য বাধ্য হয়ে মেডিসিনটা খেলো। তো এরকম অবস্থায় ওই যে গিল্টি ফিলিংটা যদি তার মধ্যে থাকে, সে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এবং আপনার কাছে লুকাচ্ছে, এই অবস্থাটা এরকম হলে আপনি অ্যাডাল্টারি নেবেন। কিন্তু তার মধ্যে যদি না থাকে, তাহলে ডেফিনেটলি আপনি নেবেন না। হ্যাঁ, আমার মনে পড়ছে যে আমরা টিভিতে একটা নিউজ দেখেছিলাম, একটা সার কোম্পানির নিউজ। সেই নিউজে আমরা দেখেছিলাম, মানে এটা একটা ইয়াতে, মানে সারে খুব ভেজাল টেজাল দেয়। তো সম্ভবত এমপি সার, মিউরেট অফ পটাশ, ওই যে লাল কালারের যে সারটা, ওই সার কি করে যে ইটের গুঁড়া, তারপরে ওই যে আখির টাখির থাকে, ওর মধ্যে রং টং মিশায়, ওই দেখা যাচ্ছে ১ বস্তা বানায় ফেলে, ১ বস্তা ২ বস্তা সারের সাথে মিক্সড করে, ওরা এটা বিক্রি করে। তো এটা ধরে ফেলে, ধরে ফেলার পরে টিভি নিউজ হয়। তো সেখানে একটা খুব ইনোসেন্ট চেহারা একটা ছেলেকে জিজ্ঞাসা করলে, সে বলে যে হ্যাঁ, এটা সারের ব্যবসা। কিন্তু সে জানেই না যে তার বাবা এই যে কাজটা করে, এটা অবৈধ কিছু। এতদিন ধরে তার বাড়িতে এই কাজটা হয়, সেও নিজেও করেছে, জন্মগতভাবে সে দেখে আসছে যে বাবা এই কাজটাই করে। সে জানে যে এটাই স্বাভাবিক, এই ব্যবসার সাথে জড়িত থাকলে এই কাজটা করতে হবে। তাহলে এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডাল্টারাস হবে না, ভেজাল মেশালেও কিন্তু অ্যাডাল্টারাস হবে না। ভালো করে বুঝেন, এত আলোচনা করলাম কিন্তু এই কারণে। ঠিক আছে? কোন রোগীকে ওষুধ দেওয়ার পরে আমরা যদি জানতে পারি যে রোগী ওষুধের সঙ্গে আরো অন্য ওষুধ খাচ্ছে বা কোনো মলম ব্যবহার করছে, তখন কিন্তু আমরা সহজে অ্যাডাল্টারাস ধরে নিই এবং সে অনুযায়ী আমরা প্রেসক্রিপশন করি এবং ব্যর্থ হই।
এটা কিন্তু কখনোই করবেন না। কি কারণে কি কাজ হলো এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা কিন্তু এটা করতে ভুলে যাই। সে যে নীতির বাইরে কাজ করছে সেই বোধটা তার মধ্যে আছে কিনা এই বিবেচনাটা আমরা করি না। যদি এই বিবেচনাটা না করি তাহলে অ্যাডাল্টারাস রুব্রিক্সটা রেখে দেন, অন্য রুব্রিক্স দেন। অ্যাডাল্টারাস রুব্রিক্স আপনাকে নিতে হবে না। ঠিক আছে? আমাদেরকে ওই বিবেচনাটা করতে হবে। যদি দেখা যায় যে তার ব্যথার তাড়নায় আমাদের এতই ব্যথা যে আমাদের এই ওষুধের সঙ্গে তাকে আরো ওষুধ খেতে হচ্ছে, মলম দিতে হচ্ছে, অথচ সে ডাক্তারকে জানায়নি, কারণ সে নিজেও জানে না যে এটা ঠিক না। ডাক্তার হয়তো রাগ করবেন বা বলবেন ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, সেজন্য সে চেপে গেছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আলাদা ক্ষেত্র হয়ে গেল। কিন্তু সে যে জানেই না যে হোমিওর সাথে আর এগুলা খাওয়া যায় না, তাহলে এটা আলাদা। আর ডাক্তার শুনলে তাকে বকা দিবে, এটা অন্যায় কাজ হয়েছে, এই জন্য সে চাপে গেছে, সে একটা নীতিভঙ্গ ভাব আছে, তাহলে এটা তখন অ্যাডাল্টাস দেবেন। আর সে যদি না জানে তাহলে এটা অ্যাডাল্টাস হবে না। তাহলে অ্যাডাল্ট্রি হলো সবসময় লুকিয়ে লুকিয়ে করা, খুল্লা সবার সামনে কাজ করাটা কিন্তু কখনোই অ্যাডাল্ট্রি হয় না। আরেকটা বিষয় হচ্ছে তার মধ্যে গিল্টি থাকতে হবে। গিল্টি ফিলিং বা অপরাধ ভাবনাটা না থাকলে আমরা অ্যাডাল্ট্রি নেব না, কখনো নেব না। হ্যাঁ, সেটা যদি অনেক বেশি ভুল কাজ হয়, পাপাচার হয়, তাও আমরা অ্যাডাল্ট্রি নেব না। অর্থাৎ এমন কোনো কাজ যেটা করার সময় ব্যক্তির মধ্যে অনুভূতি কাজ করে যে সে যে কাজ করেছে সেটা ভুল, তাহলে আমরা নিব অ্যাডাল্টারাস। ঠিক আছে? এইটা আপনারা অবশ্যই মাথায় নেবেন। আমার আরো আরো অনেক আলোচনা আছে, কোরআনে কি বলা আছে ইয়ে নিয়ে। এটা অ্যাডাল্টারাস নিয়ে আমি অনেক বিস্তারিত করেছি। কালকে আমি এটা আরেকটু সারমর্ম বলবো, বলে তারপরে পরবর্তী আলোচনা করব।